আছে? ছিল না, কিন্তু লিখিত হওয়ার আগে তো অনেক কিছু ঘটেছে, ঘটেছে না? ওই সময় যে শিল্পগুলো ঘটেছে সেইটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা। আমি লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। মানে যে কথাগুলো বলছি সেগুলো যদি লিখে দিই আপনাদের। এখন শীট তো অবশ্যই দেওয়া হবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আমি যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো যদি নিজেদের মতো করে একটু নোট করেন। আমরা বলি না যে একবার লেখা মানে 10 বার পড়ার সময়। এই কারণে দেখা যাচ্ছে আমি তো ক্লাস না নিয়ে শুধুমাত্র শীট ধরেই দিতে পারতাম, তারপরেও কেন ক্লাস নিচ্ছি, তাই না? যে সব যদি শীটাই যদি হয়ে যেত তাহলে তো শুধুমাত্র বই দিয়ে আপনারা ক্লাস করা লাগতো না, সেই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, শুধুমাত্র বই দিয়ে দিয়ে তো হয়ে যেত, হতো কিনা? যে আপনারা এই বই কিনে নেবেন, এর ভিতর থেকে এই কোশ্চেন গুলো আসবে। তা প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? তাহলে এটা আসছে একটা সময়, একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করছে। ইতিহাসের পূর্ববর্তী যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। ইতিহাসের পূর্ববর্তী, অর্থাৎ যে সময়ে কোনো লিখিত ইতিহাস ছিল না, এই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলে। তাহলে প্রাগৈতিহাসিক শিল্পকলাটা কি? মানে ওই সময় ঘটে যাওয়া যেসব শিল্প, যে শিল্প তৈরি হয়েছে সেটা হলো প্রাগৈতিহাসিক শিল্পকলা। ঠিক আছে? যে এইটা যদি আমরা পারি যে প্রাগৈতিহাসিক যুগটা কি, যে ইতিহাসের পূর্ববর্তী যুগ, মানে লিখিত, অর্থাৎ লিখিত ইতিহাস ছিল না তখন, এই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলছে। তাহলে যদি বলা হয় মানে এটার সিমিলার একটা কোশ্চেন আসলো যে তাহলে প্রাগৈতিহাসিক শিল্পকলাটা কি, তাহলে ওই সময় নির্মিত বা ঘটিত সেই বিষয়গুলো হলো প্রাগৈতিহাসিক শিল্পকলা। কি বুঝতে সুবিধা হচ্ছে কিনা? কিন্তু আপনি আপনার কাছে শীট দেওয়া গেল কি, যে এরকম প্রশ্ন থাকলো যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, আপনি বললেন করে পড়লেন, তারপরে কি প্রাকৃতিক শিল্পকলা কি, আবার এরকম এরকম করে। ঠিক আছে? এরকম সিমিলার অনেক কোশ্চেন থাকবে।
আপনারা লিখতে চাইলেও লিখতে পারেন, কারণ লিখলে আপনাদের সুবিধা হবে, কারণ এইগুলো তো আপনাদের লিখতে হবে। আর আপনারা সময় দেন কিনা বাসায়, তার থেকে যদি একটু লিখে যদি একটু এগিয়ে যান আর কি। প্রাগৈতিহাসিক মানে যে যুগ, সেইটাকে কয় ভাগে ভাগ করা হয়, এরকম প্রশ্ন আসতে পারে। তো প্রাগৈতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? প্রাক- হ্যাঁ, প্রাগৈতিহাসিক যুগ 3 প্রকার। এক, পুরাতন প্রস্তর যুগ। 2, মধ্যপ্রস্তর যুগ। এবং 3 হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো প্রাগৈতিহাসিক যুগের সময়কালটা কত? এবার আমাদের এটা একটা প্রশ্ন আসে না, যে সময়টা কখন? আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলেন, ঠিক আছে? পিছিয়ে পড়লে অনেক কিছু বলতে পারবো, অনেক কিছু বলার আছে। তো প্রাগৈতিহাসিক যুগের সময়কালটা হচ্ছে 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্বটা কি সেটা কি জানি আমরা? জানি? সবাই জানি তো? হ্যাঁ, হ্যাঁ, খ্রিস্টের মানে এখন যে সালটা গণনা করা হয় মানে খ্রিস্টের জন্মের পর থেকে, তো এর আগে যে, হ্যাঁ, খ্রিস্টপূর্ব, তো সেটা মানে খ্রিস্টের জন্মের 10 থেকে 15,000 বছর আগের যেটা, সেটাই সেই সময়কালকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। Christopher Marquez. হ্যাঁ, Christopher Marquez है। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূলত যে প্রাগৈতিহাসিক শিল্পকলা। তো প্রাগৈতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো আমাদের ওই যুগের মানে প্রস্তর পুরাতন প্রস্তর যুগের যে সব থেকে বিখ্যাত শিল্পকর্ম, আমরা সেইগুলো জানবো। এরপর জানবো মধ্যপ্রস্তর যুগের শিল্পকর্ম এবং নবপ্রস্তর যুগের শিল্পকর্মগুলো, প্রধান শিল্পকর্মগুলো। তো পুরাতন প্রস্তর যুগের বিখ্যাত কিছু গুহা চিত্র, মানে প্রস্তর যুগ বলতে কি বোঝানো হয়েছে? পাথরের যুগ। তো সে সময় এখন যেমন ক্যানভাস বা কাগজের একটা মানে আবিষ্কার হওয়ার পরে শিল্প বলে করা হয়েছে, কিন্তু তখন কি করা হতো? হ্যাঁ, পাথরের গায়ে এবং গুহার ভিতরে চিত্রাঙ্কন করা হতো, ঠিক আছে?
মানে প্রাকৃতিক সারফেসে আর কি, যে আলাদা করে একটা সারফেস তৈরি করা, সেখানে ছবি আঁকা, এরকম কোনো সিস্টেম ছিল না। তখন ছিল যে প্রাকৃতিক সারফেসে মানে তৈরি হয়ে আছে এরকম কিছু দেখা যাচ্ছে। তখন ছিল নাকি কোনো চাষাবাদ ছিল না, যেগুলো দেখা যাচ্ছে তৈরি হয়ে আছে, তখন কি করতো, পশু পাখি শিকার করা হতো। হ্যাঁ, শিকারের সংগ্রহ, যে কোনো চাষাবাদ, যে মাছ চাষ কি পশু পাখি গৃহপালিত কোনো কিছুই ইয়ে ছিল না। তো ন্যাচারাল সারফেসে তৈরি হতো। তো প্রস্তর যুগে যে আমরা বিখ্যাত শিল্পকর্ম আহ, কিছু পাই, তার মধ্যে বিখ্যাত হচ্ছে আপনার ফ্রান্সের লাস্কো এবং আইজিস গুহা। গুহা সম্পর্কে জানবো আমরা আগে, ঠিক আছে। যে ওই সময় পুরাতন প্রস্তর যুগে যে আহ বিখ্যাত দুইটা শিল্পকর্মের যে গুহা দুইটা আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে স্পেনের আলতামিরা এবং ফ্রান্সের লাস্কো এবং আইজিস। স্পেনের আলতামিরা, ফ্রান্সের লাস্কো ও আইজিস। এটা হচ্ছে আপনার পুরাতন প্রস্তর যুগ, পুরাতন প্রস্তর যুগের। এরপর মধ্য প্রস্তর যুগ। গুহা শিল্প। মার্চিং ওয়ারিয়র্স। এছাড়া নব্য প্রস্তর যুগের স্থাপত্য হচ্ছে স্টোন হ্যান্ড। প্রথম থেকে আলাদা ওইটা সহজে এই জন্য চেঞ্জ করে নিচ্ছে, এটা সহজে বুঝতে পারি।
তো আপনাদের এই যে চিত্র, প্রধান চিত্র মার্চিং ওয়ারিয়র্স, এটা দেখা যাচ্ছে পশু শিকারের একটা চিত্র। এটা ঠিক আছে, আপনারা এই নাম দিয়ে সার্চ দিলে আমি দেখাতে পারলে সুবিধা হতো, আপনাদের বুঝতে সুবিধা হতো। এছাড়া স্টোন হেঞ্জ হলো এটা পাথর দিয়ে মানে স্থাপত্য নির্মাণ আর কি, যে পাথর দিয়ে সাজিয়ে দেখা যাচ্ছে এখন যেমন ইটের মানে তখন বললাম না যে ন্যাচারাল যেগুলো তৈরি হয়ে আছে সেইগুলো যেমন সবাই মানে খাদ্য হিসাবে গ্রহণ করতে এবং পাথরগুলো মানে সাজিয়ে মানে তখনই একটা ঘর তৈরি করার একটা তাদের মধ্যে মানে প্রবণতাটা তৈরি হয় যখন একটু সভ্য হতে শেখে মানুষ। হ্যাঁ, স্থায়ী বসবাসের জন্য আর কি। তো স্টোনহেঞ্জটা প্রথম স্থাপনা যে নবপ্রস্তর যুগে যে আহ, যে স্থায়ীভাবে বসবাসের জন্য যে স্থাপনাগুলো তৈরি হয় তার মধ্যে প্রথম একটা মানে নকশা আর কি, যে কিভাবে পাথর দিয়ে সাজিয়ে মানে একটা স্থাপত্য তৈরি করা যায়, সেটা হলো স্টোনহেঞ্জ হলো প্রধান স্থাপত্য আর কি নবপ্রস্তর যুগে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আপনার শিল্পকর্ম না, মানে সেটা হলো একটা কি বলবো যে ন্যাচারাল যে একটা জিনিস সেটা বোঝানো হয়েছে। পাওয়া যাবে একটু, একটু সময় নিয়ে একটু ঘাটতে হবে আর কি। মার্চিং ওয়ারিয়র্স, মার্চিং ওয়ারিয়র্স আর্ট ওয়ার্ক। এই শিল্পকর্মটা মূলত পাথরেই আঁকা, মানে গুহা চিত্র একটা, কিন্তু এটা পাচ্ছি না, আসছে না আর কি। ওইটা না, মানে মূলত যেটা সম্পর্কে আমি বলছি সেটা আমি দেখছি দেখি পাইছি। ছবিটা এমন যে দলবদ্ধভাবে পশু শিকার করছে এমন একটা সময় দেখা যাচ্ছে যে মানে একটা সময় দেখা যাচ্ছে একজন বা দুইজন ভাবে আলাদা করে বাস করতো, পশু শিকার করতে গেলেও একজন দুইজন নিয়ে। কিন্তু ওইটা হলো কি, তখন তাদের হলো দেখা যাচ্ছে মানুষও কিন্তু হিংস্র ছিল তখন, পশুদের মতো ছিল, কারণ আমাদের মতো তো সভ্য ছিল না। হ্যাঁ, তাদের আচার আচরণ তখন পশুর মতো ছিল, পশুদের মতো থাকতে মানে থাকতে থাকতে জঙ্গলে বা গুহায় থাকতে থাকতে এরকম একটা প্রবণতা তাদের মধ্যে। তো দেখুন যখন দেখা যাচ্ছে একজন বা দুইজন একসঙ্গে বসবাস করছে, এছাড়া একজন দুইজন যখন হিংস্র পশুগুলো মানে জন্তু জানোয়ার যেমন তখন দেখা যাচ্ছে যে ষাঁড় বলেন বা হরিণ এই ধরনের পশুগুলো বেশি শিকার করা হতো, কারণ চিত্রে এইগুলো পাওয়া গেছে যে বাঘ সিংহ শিকার করতে এরকম পাওয়া যায়নি। দেখা গেছে যে মানে বন্য ষাঁড় বা হরিণ এই জাতীয় শূকর এই জাতীয় প্রাণী তারা শিকার করতেন। তো দেখা যাচ্ছে এক দুইজন গেলে তখন কি হতো, দেখে তারাই হলো পশু শিকার মানে কি খাদ্য হয়ে যেত। এই কারণে তখন দলবদ্ধভাবে আহ শিকার করতে শুরু করে, এছাড়া বসবাসের জন্য তারা এক জায়গায় হতে থাকে আর কি। হ্যাঁ, স্থায়ী বসবাসের জন্য চেষ্টা করে আর কি। তো এখানে মার্চিং ওয়ারিয়র্সটা ওরকমই, যে আমি পাচ্ছি না এটা সার্চ দিলাম কিন্তু এখন আসছে না কেন জানি না। তো মার্চিং ওয়ারিয়র্সটা মানে দলবদ্ধভাবে একটা পশু শিকারের দৃশ্য, সেটা হলো
মধ্যপ্রস্তর যুগের একটা বিখ্যাত চিত্রকর। আর স্টোনহেঞ্জ হলো নব্যপ্রস্তর যুগে যে স্থায়ীভাবে বসবাসের জন্য যে স্থাপনাটা তৈরি করার প্রথম যে ধারণাটা দেওয়া হয়, ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিং আর কি, যে আমরা এখন আধুনিক ভাষায় যেটা বলি, যে ইঞ্জিনিয়ারিং দের ভাষায় যেটা বলি, যে একটা স্থাপনা তৈরি করতে গেলে একটা পরিকল্পনা করা হয় যে এইভাবে একটা বিল্ডিং তৈরি করা হবে। তো তখনকার সময় মানে খ্রিস্টপূর্ব 10 থেকে আপনার 15,000 বছর আগের ঘটনা, খ্রিস্টপূর্বে। তো তখন তাদের মাথায় একটা মানে ইঞ্জিনিয়ারিং একটা পরিকল্পনা আসে। কচুর পাতা দেখে ওরা প্রথম গোয়াটা আবিষ্কার করার জন্য করছে। হ্যাঁ, কচুর পাতা দেখে, ওই যে কচুর পাতা ওই যে ডাঁটার মতো ছিল আছে না, ওরা ওইভাবে বাঁশ কাটতো, কেটে ওইভাবে আর কি প্রথম ঘর। আচ্ছা হতে পারে, এটা আমার জানা নাই, হতে পারে। তো দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা চিত্রকর্ম সম্পর্কে বলতে যে হয়তো অনেকগুলো কথা বলেছি, কিন্তু সেটা আপনারা ওইভাবে পাবেন না, বিস্তার আকারে পাবেন না। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে যে শীত ধরিয়ে দিলে অনেক কথা হয়তো তার মধ্যে লুকায়িত থাকে, অনেক কথা জানারও থাকে। ক্লাস করেছে যে এগুলো পরীক্ষায় হ্যাঁ। প্রশ্ন পাওয়ার না আসলেও লেখা যায়। সেটাই, মানে আলোচনা করলে অনেক বিষয় উঠে আসে আর কি, কিন্তু পাচ্ছি না কেন, আমি তো এই জন্য খারাপ লাগছে। এই যে আমরা স্যার এই যে যুগ, কোনটা? আমরা যে মধ্যপ্রস্তর যুগ নার্সিং হোম, এটা তো এখন আফ্রিকায় কিছুটা মনে হয় কোনো প্রচলন আছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কি যে আমরা আমেরিকায় যাব না, যদি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও এমন কিছু কিছু এখনো জাতি আছে যাদের নিজস্ব ভাষা আছে, ঠিক আছে, যারা এখনো হয়তো পোশাক পরিধান করে না। এমনও আছে যে যারা বয়োবৃদ্ধ, দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে, মরে যাওয়ার মতো এরকম হয়ে গেছে, তাদেরকে মেরে খেয়ে ফেলে, খাবার হিসেবে গ্রহণ করে। নিজের দেখা যাচ্ছে বাবা মা, দাদা দাদি অসুস্থ হয়ে গেল বা মারা গেল, তখন তাদের খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, তাহলে তারা এখনো কতটা অসভ্য। এটা অনেক। ঠিক আছে, আমি আমেরিকায় যাব না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেলেও আপনি পাবেন একটা দ্বীপ আছে সেখানে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের আধুনিক করার জন্য, দ্বীপটার নাম ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, তো সেখানে দেখা যাচ্ছে যে যেতে গেলে আপনি মারা পড়ে যাবেন। কিন্তু এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে ওখানে না যেহেতু অনেক তথ্য সংগ্রহ করা যায়। যখনই আপনি ওখানে দ্বীপে যাবেন, তাদের কাছে হয়তো আধুনিক যন্ত্রপাতি নাই, মানে যুদ্ধের জন্য যন্ত্রপাতি নাই, কিন্তু তারা তীর ধনুক ব্যবহার করতেছে। দেখবেন এরকমও আছে যে পশু শিকার করতে গেলে তীরের যে ডগা, যে সূচালো যে অংশ, ওইখানে বিষ মাখিয়ে আক্রমণ করে। অ্যাভাটার মুভি দেখছেন? তো এইগুলো দেখা যাচ্ছে যে অনেকটা কাল্পনিক এবং মানে বেশিরভাগটা হলো নেচার থেকে নেওয়া। অ্যাভাটার মুভিতে আপনার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে ছোট ছোট বিষয়গুলোকে, ছোট ছোট যে ইয়ে মনে করেন যে আপনার মাশরুম বলেন বা ছত্রাক বলেন, ওটা কিন্তু আপনি ছোট দেখেন, তাই না? ওইটা কিন্তু বিরাট আকারে দেখাইছে, কয়েক তলা বিল্ডিং এর সমান বড় বড় করে দেখাইছে, এই ছাড়া আর কিছু না। এটা দেখা যাচ্ছে পানির নিচে বলেন এবং মানে স্থলভাগে বলেন, ওই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পাই ছোট আকারে। সেটা অ্যাভাটার মুভিতে বড় করে দেখিয়েছে আর কি। বুঝতে পারছেন? অ্যাভাটার মুভি অবশ্যই দেখছেন মনে হয়। দেখছো তো নাম জানি না এরকম। এখন ওখানে দেখানো হয়েছে যে মানুষগুলোর লেজ আছে, গায়ের রং নীল, এবং তারা পশু পাখিকে এমন ভাবে মানে কি বলবো যে পোষ মানিয়েছে, তাদের মানে ঘোড়ার দেখিয়েছে 6টা পা, পাখিটার মুখটা হলো ডাইনোসরের মতো বিভিন্ন এরকম। হ্যাঁ, তো আহ, যে প্রাচীন যে ধারণাগুলো সেগুলো থেকে আপডেট হতে হতে আজকে আমরা এখানে, যে স্থাপনাটা স্টোনহেঞ্জ থেকে শুরু হয়েছে, যে পরিকল্পনা করে একটা বাসযোগ্য স্থান তৈরি করা আর কি। মাঝে মধ্যে কি হয় মানে আসতেছে, যেটা চাইছি সেটাই আসতেছে না। ভালো। দেখি নেক্সট ক্লাস গুলোতে এরকম দেখানোর কিছু থাকলে আমি আগে থেকে প্রিন্ট দিয়ে রাখবো, তাহলে কথা বলতে বলতে সহজেই দেখাতে পারবো। এই যে
গতদিন যে স্বাধীনতা দিবস গেল, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভঙ্গিমায় মাস্ক পরে করে চলাফেরা, যেটা বলে গ্রুপ করে যে হাঁটা চলা একটা নির্দিষ্ট নিয়মে একটা করা হয়েছে না, তো ওইটাই মার্চ থেকে মার্চ ওয়ারিয়র্স, ওয়ারিয়র্স মানে হলো যুদ্ধ করা বা মানে হান্টার মানে মানে সংগ্রহ করা বা এরকম টাইপের বোঝানো হয়েছে, যে দলবদ্ধ ভাবে কোনো কিছু শিকার করা হচ্ছে, এরকম একটা চিত্র এক কথায়। কিছু কালচার বালচার পয়লা বৈশাখ ওগুলো সম্পর্কে ধারণা আছে, এটা আপনার বাংলাদেশের যে শিল্পকলা যেটা, ওইটার মধ্যে আপনি পাবেন। এগুলো তো এই কারণে আমাদের দরকার, যে আমাদের ট্রেডিশনাল যে বিষয়গুলো। টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো মিশরের সভ্যতা সম্পর্কে কিছু বলি, তা নাহলে দেখা যাচ্ছে প্রাগৈতিক শিল্পকলা নিয়েই আমরা আটকে যাবো। মানে কথা বলতে থাকলে মানে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে শাখা প্রশাখার মতো ইতিহাস তো কোনো শেষ নেই। আমরা অনেকে কাজের পাঠও বলি এই ইতিহাসকে পড়ার আগে, মানে আগের দিন আপনি যতই আপনার সবকিছু জানা থাকে, একবার অন্তত চোখ বুলাতে গেলেও অনেক সময় লেগে যায়। কারণ এখানে আছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার নাম আছে, সাল, নাম, এইগুলো। হ্যাঁ, ওইটাই তো বলছি, জায়গা মানে তো স্থান আর কি, ওইরকম বিভিন্ন। হ্যাঁ, রাজা, প্রজা, সেটা জমিদার বা এরকম অনেক ব্যক্তি সম্পর্কে জানা হয়, মানে যা ঘটে গেছে তাই ইতিহাস। মানে পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সেটাই হলো ইতিহাস। কিছুটা আছে লিখিত, কিছুটা অলিখিত, এটা হলো ব্যবধান। তো মিশরের সভ্যতা সম্পর্কে যদি বলি, মিশরের সভ্যতা গড়ে ওঠে কোথায়, সেটা আমাদের আগে জানতে হবে, তাই না? খ্রিস্টপূর্ব 4,000 অব্দে টাইগ্রিস এবং ইউফ্রেটিস। খ্রিস্টপূর্ব 4,000 অব্দে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, মানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস ইউফ্রেটিস দুইটা নদী, সেটার মধ্যবর্তী অঞ্চলে এই মিশরীয় সভ্যতাটা গড়ে ওঠে। বর্তমান যে জায়গাটার নাম এখন ইরাক। ইরাক।
ঠিক আছে। এই যে আমরা তো ইতিহাস সম্পর্কে জানতেছি, তো ইতিহাসের জনককে বলতে পারবেন তো? হেরোডোটাস। সবাই কি মানে মানে আর্টসের স্টুডেন্ট ছিলেন নাকি? তোমার তো ইতিহাসের জনককে, এটা এই ধরনের প্রশ্ন আগে আসতে দেখা গেছে আর কি। আর মিশরীয়দের যে অবদান বা শিল্প, সেটা সম্পর্কে আমরা কিছুটা জানবো। তো লেখন পদ্ধতি, আমরা যে এখন লেখার মাধ্যমে যে মানে মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করার জন্য কথাও আছে, লেখাও আছে। তো যে প্রকাশ করি যেটা লিখিত ভাবে, সেটা লিখন পদ্ধতি প্রথম মিশরীয়রাই আবিষ্কার করেন। ঠিক আছে। এই শীটটা পেলে আপনারা জানতে পারবেন যে কারা এই যে মূলত ভৌগোলিক যে মানচিত্র কারা তৈরি করেছে, কারা ক্যালেন্ডার তৈরি করেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো সম্পর্কে জানতে পারবেন। এগুলো আমাদের জানতে হবে। কি জানতে হবে না, যে এই সাবজেক্টটা কেন রাখা উচিত। এই কোর্সটা করার পরে এর গুরুত্বটা আরো আপনি বুঝতে পারবেন আর কি। যে শুধুমাত্র ছবি আঁকা না, যে এই মূলত এই যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে শুধুমাত্র ছবি আঁকা না, বিশ্বের সকল ইতিহাস এবং বাংলাদেশের যে ইতিহাস, বিখ্যাত যে জায়গাগুলো আমাদের দেশে যেগুলো আছে, বিখ্যাত যে জায়গাগুলো, বিখ্যাত মুনি ঋষি বলেন, বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে না, এগুলো সম্পর্কে জানতে হবে। যে ট্রেডিশনাল যে পোশাক গুলো আছে, বাদ্যযন্ত্র গুলো আছে, আর যে জিনিস মানে অনেক কিন্তু অনেক বস্তুও তৈরি হয়, বা মানে ট্রেডিশনাল যেটা, যেটা কি বলবো যে কৃত্রিম উপায়ে এখন অনেক কিছু তৈরি হচ্ছে, হচ্ছে না, অনেক বস্তু তৈরি হচ্ছে। সেগুলোর ব্যবহার কি আমাদের কাছে বেশি ভালো, নাকি দেখা যাচ্ছে কি ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি সেগুলো ভালো? হ্যাঁ। তো সেগুলো সম্পর্কে আপনার সহজে ধারণা পাবেন এবং ভালো মন্দ নিজেরাই বিচার করতে পারবেন। এই কারণে এই সাবজেক্টটা মূলত পড়া। তো কিছুক্ষণ বাদে হয়তো ক্লাস ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিটের ব্রেক নিয়ে আমরা নতুন করে আবার ক্লাসে জয়েন হয়ে নেব। তাহলে লিখন পদ্ধতি কারা প্রথমে আবিষ্কার করেন? মিশরীয়রা। মিশরীয়দের মূলত দুইটা ভাষার নাম পাওয়া যায়। একটা হলো হায়ারোগ্লিফিক, এটা সম্পর্কে আপনাদের হয়তো জানা আছে। হ্যাঁ, লিখন পদ্ধতি, এই ভাষা ছিল দুইটা। একটা হলো হায়ারোগ্লিফিক আর একটা হচ্ছে ডেমোটিক। মিশরীয়দের দুইটি ভাষা। দ্বিতীয়টা হচ্ছে ডেমোটিক। আবার মিশরীয়রা ছিল সব থেকে ধর্ম বিরোধী জাতি, মানে ধর্মটাকে খুব বিশ্বাস করতেন। ঠিক আছে, ধর্ম তার মানে কি বলবো, যে সৃষ্টি লগ্ন থেকে তো ধর্ম ছিল। ধর্ম আমাদেরই তৈরি, বা বিভিন্ন ভাবে আমাদের কাছে বর্তিত হয়েছে আর কি। সেটা পরে আলোচ্য বিষয়। তো এখানে সব থেকে ধর্মভীরু বা সর্বাপেক্ষ ধর্মপরায়ণ জাতি যদি বলা প্রশ্ন আসে, তখন কাদের বলবেন? মিশরীয়রা।
সর্বাপেক্ষা ধর্মপরায়ণ জাতি।